ভূত কথাটা মনে হলেই চোখের সামনে একটা নখদন্তযুক্ত অত্যন্ত ভয়ঙ্কর চেহারা ভেসে ওঠে। মানুষের ঘাড় থেকে হোক বা কোনো বাস্তু থেকে ভূত তাড়ানোর জন্য কত কাণ্ডই না করতে হয়। কিন্তু এই আড্ডার আসরে আমি অনেক সত্যি ভূতের গল্প শুনিয়েছি, যেগুলো একেবারেই ভয়ঙ্কর ভূত নয়, উল্টে তারা মানুষের কাছে তাদের উপর হয়ে যাওয়া অন্যায়ের বিচারের জন্য সাহায্য প্রার্থনা করেছে। সেই সমস্ত সত্যি ভূতের গল্পের ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব। যারা দেখোনি তারা ভিডিওগুলো দেখতে পারো। আজকের আড্ডার আসরেও একটি নিরীহ সত্যি ভূতের ঘটনার কথা বলবো, যে অবশ্য পরে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। 1999 সালের মে মাসে এই ঘটনার সূত্রপাত। একদিন দুপুরে হংকংয়ের একটা পুলিশ স্টেশনে 14 বছর বয়সের একটা মেয়ে হঠাৎই একা পৌঁছয়। পুলিশ জানতে চায় তাকে তারা কিভাবে সাহায্য করতে পারে। তখন মেয়েটি জানায় গত কিছুদিন ধরে একটা মহিলা ভূত তাকে তাড়া করছে। পুলিশ তো প্রথমে বিষয়টা হেসেই একেবারে উড়িয়ে দেয়। তখন মেয়েটি বলে, দয়া করে আমার কথা পুরোটা না শুনে হাসবেন না। পুলিশও মানসিকভাবে নিজেকে একটা অবাস্তব গল্প শোনার জন্য প্রস্তুত করে। মেয়েটি বলতে থাকে, আমি সারাদিনে প্রায় কয়েকবার ওই মহিলা ভূতকে দেখতে পাই। কখন দেখি তাকে কেউ মারছে, আবার কখন দেখি সেই ভূতটাকে ইলেকট্রিকের তারে বেঁধে রাখা হয়েছে, কখনো দেখছি কেউ তার গলা টিপে ধরে রেখেছে। সমস্ত গায়ে তার অনেক আঘাতের চিহ্ন। প্রত্যেকবার ওই মহিলা ভূতটি আমার কাছে সাহায্য প্রার্থনা করে এবং তারপরে সে চলে যায়। পুলিশ বলে, এটা কি করে সম্ভব? তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখছো। তখন মেয়েটি বলে, হ্যাঁ, আমি স্বপ্নই দেখছি, কিন্তু আমার বিশ্বাস বাস্তবে এরকম কেউ আছে এবং যাকে আমি ভূত হিসেবে দেখছি নিশ্চয়ই তাকে কেউ হত্যা করেছে। পুলিশ ধৈর্য ধরে সমস্তটা অবশ্যই শোনে, কিন্তু 14 বছর বয়সী একটা বাচ্চা মেয়ের অদ্ভুত খেয়াল মনে করে সেই মেয়েটিকে ফেরত পাঠিয়ে দেয়। পরের দিন আবার মেয়েটি পুলিশ স্টেশনে যায় এবং ওই একই কথা বলতে থাকে যে একটা ভূত আমার কাছে সাহায্য চাইছে। তারপরেও পুলিশ বিশ্বাস করতে চায় না, হেসে উড়িয়ে দেয়। তখন মেয়েটি পুলিশকে বলে, এই যে মহিলাকে গলায় তার জড়িয়ে তারপরে গলা টিপে প্রচুর মারধর করে খুন করা হয়েছে, হতে পারে অনেকের সাথে নিজের অজান্তে আমিও এই খুনের সাথে জড়িত। এবার পুলিশ একটু সিরিয়াস হয়, ভাবে মেয়েটি এটা কি বলছে। এতক্ষণ তো সে একটা ভূতের কথা বলছিল, কিন্তু এবার সে বলছে এই ভূতটা যে মহিলার, তাকে খুন করা হয়েছে এবং সেও নিজের অজান্তে এই খুনের সাথে জড়িত। ব্যাপারটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। তখন পুলিশ জানতে চায় যে এই ঘটনাটা কোথায় ঘটেছে। মেয়েটি জানায় হংকংয়ের কৌলুং ডিস্ট্রিক্টে একটা অ্যাপার্টমেন্টে একজন মহিলাকে হত্যা করা হয়েছে এবং সেই মহিলার ভূতই তার কাছে সাহায্য চাইছে। মেয়েটি যখন একটি ঠিকানা সহ একটি হত্যার ঘটনার কথা বলছে, তখন পুলিশ ব্যাপারটাকে বিশ্বাস করে এবং তারা তদন্ত করে দেখার জন্য মেয়েটির সাথে যায়। ওই ঠিকানায় পৌঁছে পুলিশ অ্যাপার্টমেন্টের দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা ভীষণ বাজে পচা দুর্গন্ধ পুলিশের নাকে আসে। পুলিশ পুরো অ্যাপার্টমেন্টের তল্লাশি চালায়। অদ্ভুত অদ্ভুত সব জিনিস খুঁজে পায় ওই অ্যাপার্টমেন্ট থেকে। হ্যালো কিটি নামক বিভিন্ন সাইজের পুতুলে পুরো ফ্ল্যাট ভরেছিল। ঘরের পর্দা থেকে টাওয়াল, সমস্ত কিছুতে হ্যালো কিটি পুতুলের ছবি। বিছানায় একটা প্রায় ছোটোখাটো একটা মানুষের সাইজের জলপরি পুতুলও রাখা ছিল। স্বাভাবিকভাবেই নর্মাল পুতুলের থেকে এটা অনেক বড় সাইজের পুতুল ছিল, যে সাইজের পুতুল মানুষ সহজে কেনে না। এরকম একটা প্রমাণ সাইজের পুতুল দেখে অবাক হয়ে পুলিশ খুঁটিয়ে দেখতে থাকে এবং বুঝতে পারে পুতুলটা গলা থেকে কেটে তারপরে সেটাকে আবার সেলাই করে জোড়া লাগানো হয়েছে। সন্দেহ হওয়াতে পুলিশ সেলাই খুলে দেখে হতবাক হয়ে যায়। পুতুলটার মধ্যে একটা মানুষের মাথা ঢুকিয়ে সেলাই করে রাখা হয়েছিল। বেশ কিছুক্ষণ খুঁটিয়ে দেখে পুলিশ বুঝতে পারে ওই কাটা মুন্ডুটাকে সেদ্ধ করার চেষ্টা হয়েছে, তারপরে ওটাকে কেটে টুকরো করার চেষ্টাও হয়েছে। এবার পুলিশ বুঝতে পারে 14 বছর বয়সের বাচ্চা মেয়েটি একদম সত্যি কথা বলছিল। এই অ্যাপার্টমেন্টে একটা খুন হয়েছে। পুলিশ এরকম একটা মর্মান্তিক হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে
এবং তাতে যে ঘটনা সামনে আসে তা হংকংয়ের ইতিহাসে আর বোধহয় দ্বিতীয়বার ঘটেনি। একটা রক্ত মাংসের মানুষকে যে এরকম নৃশংসভাবে হত্যা করা যায় সেটা এই ঘটনার কথা না শুনলে হয়তো বিশ্বাসও হবে না। ফ্যান ম্যান ই নামের একটা মেয়ে হংকংয়ে বাস করত। একটা অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত ঘরে সে জন্মেছিল, কিন্তু ছোট থেকেই তার বাবা মা তাকে দেখতো না। বাবা মা নিজেদের জীবন নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিল এবং তাকে অভিভাবকহীনভাবে ছেড়ে দিয়েছিল। সে কারণেই ফ্যান ম্যান একটি চাইল্ড হোমে বড় হয়। যখন তার 17-18 বছর বয়স তখনই সে ড্রাগের নেশা করতে শিখে যায়। একে তো অভিভাবকহীন, তার ওপর উপার্জন করার কোনো রাস্তা নেই। এই অবস্থায় ড্রাগের নেশা তাকে মারাত্মক একটা রাস্তায় টেনে নিয়ে গেল। সে নিজের শরীর বেচে ড্রাগ কেনার টাকা জোগাড় করতে লাগলো। কিছুদিন পর তার মনে হলো এইভাবে কতদিন চলবে, একটা কাজের প্রয়োজন। যখন ফ্যানম্যানের বয়স 23 তখন একটা নাইট ক্লাবে সে কাজ পেয়ে যায়। নাইট ক্লাবে কাজ করার সময় তার একজনের সাথে পরিচয় হয়। চ্যাং ম্যান লুক নামের 34 বছর বয়সী এই লোকটি একজন ড্রাগ ডিলার ছিল। খুব তাড়াতাড়ি এই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, কারণ একজন ছিল ড্রাগের নেশায় অভ্যস্ত এবং তার জন্য তাকে শরীর বেচাকেনা করতে হতো, এবং অন্যজন হলো সেই ড্রাগেরই ডিলার এবং তার অন্য ব্যবসাটি হলো কম বয়সী মেয়েদেরকে শরীর বেচাকেনার ব্যবসায় নামানো। দুজনেরই দুজনকে প্রয়োজন ছিল। 1977 সালের এপ্রিল মাসে একদিন ফ্যানম্যান লুকের অ্যাপার্টমেন্টে ছিল। লুক যখন একটু অন্যদিকে ব্যস্ত ছিল, ফ্যানম্যান তার টাকার ব্যাগ চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এই ব্যাগে প্রায় 4000 আমেরিকান ডলার ছিল। কিছুক্ষণ পরে লুক বুঝতে পারে তার টাকার ব্যাগ চুরি হয়েছে। বাড়িতে সে আর ফ্যানম্যান ছাড়া অন্য কেউ ছিল না। সে একেবারে নিশ্চিত ছিল যে ওই টাকার ব্যাগ ফ্যানম্যানই চুরি করে পালিয়েছে। তার প্রচণ্ড রাগ হয়। সে ফ্যানম্যানকে তার দলের লোকেদের তুলে আনতে বলে। একদিকে সে যেমন ড্রাগ ডিলার ছিল, অন্যদিকে মেয়ে পাচার চক্রের দালালও ছিল। রীতিমতো গুন্ডাদের নিয়ে তার একটা দল ছিল। দুজন শুটারকে সে ফ্যানম্যানকে তুলে নিয়ে তার অ্যাপার্টমেন্টে আসতে বলে। মালিকের নির্দেশ মতো তারা ফ্যানম্যানকে তুলে নিয়ে সেই অ্যাপার্টমেন্টে আসে। লুক ফ্যানম্যানের কাছে তার টাকা ফেরত চায়, কিন্তু ততক্ষণে ফ্যানম্যান সব টাকা খরচ করে ফেলেছিল। এত টাকা ফেরত না পেয়ে লুক একেবারে হিংস্র হয়ে ওঠে। সে তার অ্যাপার্টমেন্টে তাকে বন্দি করে রাখে। এরপর সে ফ্যানম্যানকে দিয়ে শরীরের ব্যবসা করায় এবং সেখান থেকে উপার্জিত টাকা নিজেই নিয়ে নিত। কিছুদিন এইভাবে চলার পরেও তার রাগ কমে না। তখন সে তার দলের লোকেদের দিয়ে ফ্যানম্যানকে শারীরিকভাবে নির্যাতন করাতো। আস্তে আস্তে সে তার প্রতি চরম নৃশংস হয়ে উঠল। অত্যাচারের মাত্রা সমস্ত রকম সীমা ছাড়িয়ে গেল। তার অত্যাচারে ফ্যানম্যানের চিৎকার যাতে বাইরের লোকে শুনতে না পায়, সে কারণে ঘরের জানালাগুলোকে সিল করে দিয়েছিল। তার দলের লোকেরা একদিনে 2-3 করে তার যৌন শোষণ করত। প্রচণ্ড মারধর করা, সিগারেটের ছ্যাঁকা দেওয়া, এগুলো তো খুব সাধারণ ব্যাপার ছিল। ওকে উল্টো করে টাঙিয়ে দিয়ে ওর মাথাকে পাঞ্চিং ব্যাগ বানিয়ে তারা পাঞ্চও করত। এইভাবে তাদের অত্যাচার ফ্যানম্যানের ওপর উত্তরোত্তর বাড়তে থাকে। এর মধ্যে একদিন একটা 14 বছর বয়সী বাচ্চা মেয়ে, যার নাম আফং, সে এই অ্যাপার্টমেন্টে আসে। যেহেতু লুক কম বয়সী মেয়েদেরও এই পেশায় নামাতো, বিশেষ করে যারা অর্থ কষ্টে থাকতো, সেই সব বাচ্চা মেয়েদের মধ্যে আফং একজন ছিল। লুকের সাথে তার পরিচিতির কারণে সে অ্যাপার্টমেন্টে আসে। এসে সে দেখতে পায় ফ্যানম্যানকে একটা ইলেকট্রিক তার দিয়ে বাঁধা হয়েছে, আর 3 জন লোক তাকে সিগারেটের ছ্যাঁকা দিচ্ছে আর প্রচণ্ড মারধর করছে। তারপর সে অবাক হয়ে দেখে খাবারের নামে তাকে মলমূত্র দেওয়া হচ্ছে। তাকে উল্টো করে টাঙিয়ে তার মাথাটাকে পাঞ্চিং ব্যাগের মতো করে তারা এক একজন 50টা করে পাঞ্চ করছে। আফংকেও বলা হয় পাঞ্চ করতে। সেও এটাকে একটা মজার ব্যাপার মনে করে পাঞ্চ করতে থাকে। প্রায় মাসখানেক এই অত্যাচার চলার পরে একদিন লুকের লোকেরা আবার অত্যাচার করার জন্য যখন ঘরে আসে, দেখে ফ্যানম্যান নিথর হয়ে পড়ে আছে। তারা ভাবে সে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু যখন তারা ভালো করে দেখে বুঝতে পারে যে সে আর জীবিত নেই। মাসখানেক এই চরম নৃশংস অত্যাচার সহ্য করার পরে ফ্যানম্যানের মৃত্যু হয়।
তখনই গুন্ডাগুলোর খুব আফসোস হতে থাকে। তারা ভাবে কি করে ও মরে যেতে পারে। নৃশংস অত্যাচার করতে করতে সেটা যেন তাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছিল। ফ্যানম্যান মরে গিয়ে যেন তাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল। তারা তাদের মালিক লুককে খবর দেয়। তখন লুক বুঝতে পারে এমনিতে দেহটা যদি বাইরে কোথাও ফেলা হয় তাহলে তার সূত্র ধরে পুলিশ তাকে খুঁজে পেতে পারে। সে কারণে তার নির্দেশ অনুসারে ফ্যানম্যানের মৃতদেহকে বাথরুমে বাথটাবে নিয়ে যাওয়া হয়। তারপর তারা চিন্তা করে মৃতদেহটার কি ব্যবস্থা করা যেতে পারে, কারণ এইভাবে তো বেশি দিন রাখা যাবে না, তাতে পচে গলে দুর্গন্ধ হয়ে বাইরের লোকের জেনে যাওয়ার সম্ভাবনা আছে। এই সব ভেবে তারা মৃতদেহটি টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে। তারপর সেদ্ধ করা মাংসের টুকরোগুলো অল্প অল্প করে প্লাস্টিক ব্যাগে ভরে বাইরে নিয়ে কুকুরের সামনে ফেলে দেয় অথবা ডাস্টবিনে ফেলে দেয়। বেশ কয়েকদিন তারা এইভাবে মৃতদেহটির ব্যবস্থা করে। আর কিছু বডি পার্টস কেমিক্যাল দিয়ে জারের মধ্যে রেখেও নেয় তারা। কিন্তু রয়ে গেল শুধু কাটা মুন্ডুটা। সেটাকেও গরম জলে সেদ্ধ করে টুকরো টুকরো করার চেষ্টা করলো, কিন্তু তারা ব্যর্থ হলো। তখন বিভিন্ন সাইজের তারা হ্যালো কিটি ডল অর্ডার করলো। তার মধ্যে একটা ছিল ভীষণই বড় সাইজের জলপরি পুতুল। সেই পুতুলটার গলা কেটে তার মাথা থেকে তুলো বার করে ফ্যানম্যানের কাটা মুন্ডুটা ভরে সেলাই করে দেয়। এইভাবে একটা নৃশংস হত্যাকাণ্ডের অপরাধ তারা চুপচাপ ধামাচাপা দিয়ে দেয়। এপ্রিল মাসের শেষে মে মাস আসে। একদিন ফং জানতে পারে যে ফ্যানম্যানের মৃত্যু ঘটেছে। এই খবর শোনার পরে সে প্রচণ্ড অস্থির হয়ে পড়ে। যে সময়টা ফ্যানম্যান অত্যাচারিত হচ্ছিল সেই সময় ফং লুকের অ্যাপার্টমেন্টে বেশ কয়েকবার গিয়েছে। সে বেশ কয়েকবার ফ্যানম্যানের ওপরই নৃশংস অত্যাচার হতে দেখেছে। একদিন তো অন্যদের সাথে সেও তাকে পাঞ্চ মেরেছে। অবশ্য পরে সে পুলিশকে জানিয়েছিল সে ওটাকে গেম ভেবেছিল। তাছাড়া একটা 14 বছর বয়সের বাচ্চা মেয়ে এরকম একটা খারাপ পেশায় ছিল। সেও জানতো আশেপাশের লোকজন কতটা ভয়ঙ্কর হতে পারে। হয়তো সে কারণেই সে মুখ খোলেনি। কিন্তু ফ্যানম্যানের মৃত্যুর খবর পাওয়ার পর সে প্রচণ্ড অস্থির হতে থাকে। তারপরে সে ভাবে হয়তো কিছু সময়ের এই অস্থিরতা, তারপরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন ফ্যানম্যানের ছবিগুলো দিনের পর দিন তার স্বপ্নে আসতে লাগলো, সে তার কাছে মিনতি করতে লাগলো সাহায্য করার জন্য। তখন তার অস্থিরতাও দিনের পর দিন বাড়তে লাগলো। কিছুদিন এইভাবে মানসিকভাবে চরম অস্থির থাকার পর সে সিদ্ধান্ত নেয় সে সমস্তটা পুলিশকে জানাবে। প্রথম দিন যখন সে পুলিশকে ভূতের কথা বলে, পুলিশ তো হেসে উড়িয়ে দেয় এবং তাকে ফেরত পাঠিয়ে দেয়। ফংও জানতো যে শুধুমাত্র ভূতের কথা বললে পুলিশ কখনোই এই ব্যাপারটা বিশ্বাস করবে না। সে কারণে সে পরের দিন গিয়ে ভূতের সাথে সাথে হত্যাকাণ্ডের কথাও পুলিশকে জানায়। খুব স্বাভাবিকভাবে পুলিশ তখন বিষয়টা নিয়ে ব্যস্ত হয়। তারপরে অ্যাপার্টমেন্টে তদন্ত করে পুলিশ কাটা মুন্ডুটা এবং বাকি শরীরের কিছু অংশ খুঁজে পায় এবং সেগুলো পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে ফ্যানম্যানের মৃত্যু কিভাবে হয়েছে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, কারণ ডাক্তারদের হাতে এমন কিছু পড়েনি যেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে এই তথ্য জানা যেতে পারে। অতএব ফ্যানম্যানের মৃত্যুর কারণ অজানাই রয়ে গেল। ডাক্তারদের অনুমান প্রচণ্ড আঘাতের ক্ষতচিহ্নের কোনো চিকিৎসা হয়নি। দীর্ঘদিন রক্তক্ষরণের ফলে হয়তো তার মৃত্যু ঘটেছে। তদন্ত করে পুলিশ যখন জানতে পারে চ্যাংম্যান লুকের মতো ভয়ঙ্কর অপরাধীরা জড়িত এই হত্যাকাণ্ডের সাথে, তখন তাদের মনে হয় এই 14 বছরের বাচ্চা মেয়েটাকে তাদের হাত থেকে বাঁচানো প্রয়োজন। এমনিতেও ফং সাবালিকা না হওয়ার কারণে তার শাস্তি হতো না। পুলিশ তাকে বলে সে যদি পুলিশের হয়ে সাক্ষী দেয় তাহলে তার নিরাপত্তার দায়িত্ব পুলিশ নেবে। সর্বপ্রথমে 14 বছর বয়সের বাচ্চা মেয়েটির নামকরণ পুলিশ করে ফং। নিরাপত্তার কারণে তার আসল নাম গোপন রাখা হয়। তার বয়ানে এমন নৃশংস অত্যাচারের বর্ণনা ছিল, পরে পুলিশ এবং আদালত বলেছে সেই বর্ণনা তারা দ্বিতীয়বার করতে পারবে না। সেটা এতটাই নৃশংস ছিল। ঠিক সেই কারণেই এই বাচ্চা মেয়েটিকেও নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল। তারপরে তার বয়ান নথিভুক্ত করে 3 জন পুলিশ গ্রেপ্তার করে। চ্যাংম্যান লুক আর তার সেই 2 জন শুটার,
যারা ফ্যানম্যানকে কিডন্যাপ করে নিয়ে এসে এই অ্যাপার্টমেন্টে বন্দি করে রেখেছিল। আদালতে মামলা শুরু হয়, কিন্তু একটা প্রশ্নই পুলিশের কাজে সমস্যার সৃষ্টি করছিল। যেহেতু পোস্টমর্টেম রিপোর্টে ফ্যানম্যানকে হত্যা করা হয়েছে কিনা তার স্পষ্ট কোনো কারণ ছিল না। অতএব আদালত ফ্যানম্যানের মৃত্যুটাকে হত্যা বলে মানতে নারাজ। দিনের পর দিন তার উপর নৃশংস অত্যাচার হয়েছে, খাবারের নামে তাকে নোংরা দেওয়া হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, এসবই সত্যি, কিন্তু এখান থেকে প্রমাণ হয় না তাকে হত্যা করা হয়েছে। হতে পারে দীর্ঘদিনের অত্যাচারে ও একটু একটু করে মারা গেছে, কিন্তু এটাকে আদালত হত্যা নয়, অনিচ্ছাকৃত হত্যা হিসেবে বিচার করার সিদ্ধান্ত নেয়। আদালতের রায়ে একটা জিনিস মাথায় রাখা হয়েছিল, সেটা হলো মানুষকে কেটে টুকরো করা, তার মাংস সেদ্ধ করে এদিক ওদিক ছড়ানো, কুকুরকে খাওয়ানো, এইগুলো ভয়ঙ্কর অপরাধ। হংকংয়ের ইতিহাসে আগে কেউ এরকম অপরাধ করতে দেখেনি বা শোনেনি। সেই কারণে এই অপরাধের দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই শর্তে 20 বছর আগে তারা কোনো পেরোলও পাবে না। যদিও এই অপরাধকে কেন হত্যা হিসেবে ধরা হচ্ছে না, এর বিরুদ্ধে অনেক প্রতিবাদ হয়েছিল। পোস্টমর্টেমে রিপোর্টে কোনো পরিষ্কার কারণ না থাকার জন্য উকিল এবং আদালতের কাছে কোনো উপায় ছিল না। 14 বছর বয়সী বাচ্চা মেয়ে আফংকে ছেড়ে দেওয়া হয় এবং তার পরিচয়ও গোপন রাখা হয়। আচ্ছা, সেই ফ্যানম্যানের ভূতের কি হলো? সে কি একেবারে শান্ত হয়ে গেছিল ওইসব অপরাধীদের শাস্তি পেতে দেখে? শেষ করার আগে তার ভূতের গল্পটাও বলে যাই। প্রথমে তার অশরীরী আত্মা 14 বছর বয়সের মেয়েটিকে দেখা দিয়ে এক প্রকার সাক্ষী হিসেবে পুলিশের কাছে পাঠালো। তারপর তার কাটা মুন্ডু আর শরীরের কিছু অংশ উদ্ধার হলো। যেহেতু সেগুলো বিভিন্ন কেমিক্যাল দিয়ে রাখা ছিল, সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় ডাক্তাররা কোনো রকম খারাপ গন্ধ পায়নি। কিন্তু যেদিন আদালতে এগুলো পেশ করা হলো, হঠাৎ করে সমস্ত আদালত প্রচণ্ড দুর্গন্ধে ভরে যায়। ডাক্তাররাও প্রচণ্ড অবাক হয়ে যায় এই ভেবে যে এটা কি করে সম্ভব হলো। আবার যখন লুকের উকিল লুকের সপক্ষে আদালতে যুক্তি দিচ্ছিল যে তারা হত্যা করেনি, শুধুমাত্র তারা অত্যাচার করেছে, হত্যাকারী হিসেবে আদালত যেন তাদের বিচার না করে, হঠাৎ করে সবাই দেখতে পেল আদালতের যতগুলো লাইট ছিল সেগুলো অতিমাত্রায় উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করলো, যা আদালতে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করেছিল। পরের ব্যাপারটা এই মামলার বিচারপতি নিজে বলেছেন। তার সাথে কয়েকবার এরকম ঘটেছে বিচার চলাকালীন। আদালত কক্ষে বসে থাকা মহিলাদের মুখ ফ্যানম্যানের মতো হয়ে গেছে, উনি সবার মধ্যেই ফ্যানম্যানের মুখ দেখতে পেতেন। এসব ঘটনা তো বিচার চলাকালীন ঘটেছে। তারপর সেই অ্যাপার্টমেন্ট যেখানে সে অত্যাচারিত হয়েছিল, সেখানে আর কেউ 1 সপ্তাহের বেশি টিকতে পারত না। তারা ফ্যানম্যানকে ইলেকট্রিকের তারে বাঁধা অবস্থায় দেখতে পেত, না হলে কেউ তার গলা টিপে দিচ্ছে সেটাও দেখতে পেত, না হলে প্রচণ্ড আঘাতে ক্ষতবিক্ষত তার শরীর দেখতে পেত। তারপর শুধু অ্যাপার্টমেন্টে নয়, অ্যাপার্টমেন্টের বাইরের আশেপাশের লোকজনও এই অবস্থায় ফ্যানম্যানকে দেখতে পেত, কখনো সিঁড়িতে, কখনো লিফটে। এরপর অবস্থা এমন দাঁড়ালো যে সেই অ্যাপার্টমেন্ট আস্তে আস্তে খালি হতে শুরু করলো। অ্যাপার্টমেন্টের যে মালিক ছিল তার অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়ার ব্যবসায় প্রচণ্ড ক্ষতি হলো। তারপর পুরো বিল্ডিংটা লিজে দিয়েও সে ব্যবসা করতে পারেনি, কারণ কেউ সেখানে টিকতেই পারতো না। 1997 সালে এই ঘটনা ঘটেছিল। তারপরে 2012 সালে, ঘটনার প্রায় 15 বছর পরে, স্টেট গভর্নমেন্ট বিল্ডিংয়ের মালিকের অনুমতি নিয়ে পুরো বিল্ডিংটাকে ভেঙে ফেলা হয়। শেষমেশ ফ্যানম্যানের অশরীরী আত্মার অত্যাচারের হাত থেকে বাঁচতে এত কিছু করতে হয়, আর এই সমস্ত কিছু হংকংয়ের এই মামলার রেকর্ডে রয়েছে। হংকংয়ের এই অত্যন্ত বেদনাদায়ক ঘটনাটি ছিল আজকের আড্ডার আসরের কাহিনী। যখন কোনো মানুষকে একটা গুলি করে বা ছুরির আঘাতে বা অন্য কোনোভাবে হত্যা করা হয় যাতে তার তৎক্ষণাৎ মৃত্যু হয়, সেই মৃত্যু থেকে দিনের পর দিন নৃশংসভাবে অত্যাচারিত হয়ে একটু একটু করে মৃত্যুর মুখে ঢলে পড়া অনেক বেশি কষ্টদায়ক। তারপরেও আদালত এই ঘটনাকে কেন হত্যাকাণ্ড বলে মেনে নিল না? এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে এই বেদনাদায়ক ঘটনাটা অন্যকেও জানার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে।
ভিডিওটা ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।